যারা তাদের নানা ধরনের মহল এখানে সরব হয়ে ওঠে, সক্রিয় হয়ে ওঠে, সেটাই ঘটেছিল। ফলে এই মিটিংটা কিন্তু এক ধরনের স্বস্তির সুবাতাস নিয়ে এসেছে গোটা বাংলাদেশের জনগণের জন্য। জি, বাংলাদেশ জাতীয়তাবাদী জি, দলের সেটি স্বস্তির সুবাতাস বটেই, কিন্তু আমি এটা আসলে বিশেষভাবে সন্তুষ্ট, মানে যেমন আগে আমরা শুনেছিলাম প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষ করে বিএনপির প্রতিনিধি দল বেরিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন অসন্তুষ্ট। এখন দুই পক্ষই বেরিয়ে বলছেন সন্তুষ্ট। আমরা যদি ভাষা শুনি, বলা বলা হচ্ছে আবারও যে সেখানেও বেশ কিছু যদি আছে, যদি প্রস্তুতি সম্পন্ন করা গেলে 26-এর রমজানের আগে নির্বাচন হতে পারে, সেক্ষেত্রে সে সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতির প্রয়োজন হবে। মানে যদি মানে আছে আপনি এখনো, বলছেন আগেও যদি তো নিয়ে। যদি ছিল মাহমুদা হাবিবা, আগেও তো যদি ছিল, তাই না? যে জি, যদি এখানে ডিসেম্বরের মধ্যেই করা সম্ভব, যদি সংস্কার এবং বিচার সম্ভব হয়, না, ডিসেম্বর থেকে এই জুন ধরনের সংস্কার এবং কথা বিচার এই সম্ভব হলে, এ- এখনো তো তাই। না, বিষয়টা তা নয়। আমি সেখানে আরেকটু ক্লিয়ার করি আপনার কাছে। সেটা হচ্ছে যে এর আগে যখন অভিযোগ আমরা অসন্তুষ্ট হয়েছি, সেখানে কিন্তু কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ নিয়ে কথাই হয়নি, চাপ দেওয়ার পরেও। এরপরে হুম। যে লেটেস্ট যে মিটিংটা আর কি হয়েছে, যেটাতে তিনি ডাকলেন, এবং এক ধরনের সেই সময় একটা রাজনৈতিক চাপ তৈরি হয়েছিল, সেখানে আমাদের কিছু সুনির্দিষ্ট অভিযোগ ছিল। সেই অভিযোগ নিয়ে যখন প্রধান উপদেষ্টার কাছে আমরা মানে যাওয়া হয়, তখন কিন্তু যাকে নিয়ে মানে যাকে যেই মন্ত্রণালয় বা যেই উপদেষ্টাকে নিয়ে এক ধরনের মনোকষ্টের কারণ ছিল বিএনপি, সেই উপদেষ্টাকে বসিয়ে রেখে এক ধরন মানে একটা মিটিং করা হয়েছিল, যেখানে ঠিক হুম। মানে কি বলে এটাকে, যেটা টোটাল আচরণটার মধ্যেই এক ধরনের মানে আমি কি বলবো এটাকে, তাচ্ছিল্য আর কি প্রকাশ পায়, কিংবা এবার কি তা হয় নাই? বিএনপির আপনাদের তো আপত্তি অনুভূতির। ছিল, আপনাদের তো জাতীয় না, নিরাপত্তা আমি আমি উপদেষ্টাও শেষ আপনাদের করি ওই সেখানে। 3 জনের তালিকায়। না, খলিলুর রহমান সাহেবকে নিয়ে উপদেষ্টার কথা আমাদের এইবারের মিটিংটা কিন্তু একদম টপ টু আপনারা টপ 3 জন হয়েছে। উপদেষ্টার পদত্যাগ দাবি করেছিলেন, হ্যাঁ, ওটা বলেছি আমরা। এখন তার মধ্যে এখন তো খলিলুর তখন রহমানও আছেন। হ্যাঁ, অবশ্যই আমরা বলেছি সেটা, কিন্তু খলিলুর রহমান সাহেবের সাথে তো মিটিং নয়, এবং কিন্তু ওয়ান টু ওয়ান যৌথ মিটিং তো না। বিবৃতিতে, যৌথ বিবৃতি তিনি কিন্তু মিটিং মানে শেষ প্রধান করে উপদেষ্টার দিয়েছেন। সাথেও তো তখন মিটিং ছিল, তখনও তো আসিফ ওয়ান মাহমুদের সাথে টু মিটিং ওয়ান ছিল না। ওয়ান টু ওয়ান কিন্তু কোনো মিটিং হয়নি, হ্যাঁ, শারমিন। তখনও তো আপনাকে ওয়ান আমি টু ওয়ান আসিফ ডিফারেন্সটা মাহমুদের বলি। সাথে ছিল না। না, ওয়ান টু ওয়ান আসিফ মাহমুদ ওখানে সঙ্গে ছিলেন, আর গত হুম। দিনের মিটিং কিন্তু সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানে বিএনপির যিনি সর্বোচ্চ নীতি নির্ধারক এই মুহূর্তে, এবং হুম। বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা, ইন্টারিম সরকারের যিনি হুম। প্রধান, তাদের দুজনের কিন্তু একেবারে 100 ভাগ ওয়ান টু ওয়ান মিটিং হয়েছে। হ্যাঁ, অবশ্যই এনাদের সাথেও কিছু মানুষ ছিলেন, আমাদের সাথে সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথেও মানুষ কয়েকজন তার প্রতিনিধি ছিলেন, সম্মানিত প্রধান উপদেষ্টার সাথেও ছিলেন। কিন্তু আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা যেহেতু নিজে বসছেন সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে, তারা নীতিগতভাবে একমত হয়েছেন। কাজে এই ইস্যুগুলো নিয়ে কিন্তু কেউ আর কোনো কথা আমি আমি তোলেননি। ব্যারিস্টার ফুয়াদের কাছে যাব, নীতিগতভাবে একমত কি হলেন? মিটিংটা করার বিষয়ে নীতিগতভাবে তারা একমত হয়েছেন আর যেহেতু, মিটিংয়ে কি হলো কাজেই মিটিং একমত? এর যারা সহকারী আছেন তাদেরকে নিয়ে যদি কোনো সুনির্দিষ্ট কমপ্লেন থেকেও থাকে, দ্যাট ওয়াজ নট দ্য রাইট প্ল্যাটফর্ম টু ডিসকাস। এবং কোনোভাবেই না, এখানে মূল আচ্ছা। বিষয়টাই ছিল বাংলাদেশে দেখুন ইন্টারিম ইন্টারিম সরকার খুব লিমিটেড ক্যাপাসিটি, এবং তার চেয়েও ভালনারেবিলিটি নিয়ে হুম। এই বাংলাদেশে টিকে আছে। তাদের এই জার্নিটাকে যদি আপনার নির্বাচনমুখী বা নির্বাচন পর্যন্ত তাদের দায়িত্ব পালন করতে দিতে হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থন তাদের প্রয়োজন হবে। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরও কিন্তু ইন্টারিম সরকারকে প্রয়োজন আছে একটা মানে গ্রহণযোগ্য এবং সুষ্ঠু নির্বাচনের হুম। ব্যবস্থা করার জন্য। কাজে অনেক কিছুর পরে বা গোটা বাংলাদেশের মানুষের জন্যই তার নির্বাচনের যে অধিকার বা নির্বাচনের যে ব্যবস্থা কিংবা ডেমোক্রেসির যে মূল জার্নি, সেই হুম। জার্নিটা উঠে আসার যে রাস্তা, সেটার জন্য একটা জি। সুসম্পর্ক, কিংবা আপনি মনে রাখবেন শারমিন, যে কোনো বিবাদমান পক্ষের মধ্যে এক টেবিলে হাসি মুখে বসতে পারাটাই প্রথম জি, সন্তুষ্ট হওয়ার মতো এটি একটা বিষয়, অর্জনের ব্যাপার নিশ্চয়ই। অনেক বড় মাহমুদা বিষয়। হাবিবা, আপনার তারপরে কাছে আমি আসছি, জি, আপনার কাছে আমি আবারও আসবো যে নিশ্চয়ই এতটুকু পর্যন্ত এটি তো দেখছো একদম দিবালোকের মতো পরিষ্কার যে তারা হাসি মুখে দুপক্ষ কথা বলছেন, এক টেবিলে বসছেন, এটি একটা স্বস্তির বিষয়। কিন্তু মিটিংয়ে সন্তুষ্ট হবার মতো কি হলো সেটি আরেকটু বুঝতে চাইবো আপনার কাছে। আপনার কাছ থেকে এটাও বুঝতে চাইবো যে এত শক্ত করে তারেক রহমান বলেছিলেন ডিসেম্বরেই নির্বাচন হতেই হবে, সেখান থেকে তিনি প্রস্তাব করার সময়ই কেন মানে রমজানের আগে প্রস্তাব করলেন কেন? সেই প্রস্তাবটাই রইলো না আর, তাহলে আগে কেন সেই অবস্থানে ছিলেন? এই বিষয়গুলো আমি একটু শুনতে চাইবো, কিন্তু সন্তুষ্ট কেন হলেন ব্যারিস্টার ফুয়াদের কাছ থেকেও শুনতে চাই যে দুপক্ষই সন্তুষ্ট। আপনি কি মনে করেন সন্তুষ্ট হবার কারণ কি? আপনারা কতটুকু অসন্তুষ্ট? এনসিপি কে আমরা দেখছি অসন্তুষ্ট। ব্যারিস্টার ফুয়াদ। দেখেন, আমি আহ, এই মিটিংকে আমরা স্বাগত জানিয়েছি। রাজনৈতিক বোঝাপড়ার মধ্য দিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, এটার একটা চলমান কার্যকারিতা ডিপেন্ড করছে যে রাজনৈতিক দলগুলো তার উপরে আসলে আস্থা রাখতে পারছে কিনা।
এখানে একমত দ্বিমতের জায়গা যেমন আছে, আবার সম্মিলিতভাবে যে রাজনৈতিক দলগুলো রাস্তায় আন্দোলন করেছে ফ্যাসিবাদ বিরোধী সময়টাতে, তারা কিন্তু সবাই লার্জলি মোটা দাগে এই সরকারকে সমর্থন করেছে এবং এখনো করে যাচ্ছে। দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতা, অ্যাক্টিং চেয়ারম্যান যিনি আছেন বিএনপির, যেহেতু সে দেশে নাই, তার সাথে আসলে প্রধান উপদেষ্টার কোনো মিটিং এখনো হয়নি। এই না হওয়াটাকে কেন্দ্র করে আমাদের দেশি বিদেশি শত্রুরা যারা আছেন, তারা প্রচুর ডিসকোর্স তৈরি করছেন যে ভুল বোঝাবুঝি হচ্ছে, বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে দূরত্ব বেড়ে যাচ্ছে, নির্বাচন নিয়ে বোঝাপড়া হচ্ছে না। এবং এই টেনশনটা আসলে আমাদের কারোর জন্য ভালো না। বরং এই মানে ধরনের শত্রুরা এই ডিসকোর্স তৈরি করছে কেন বলছেন? মানে এটা তো বিএনপিও বলছে, যেমন একটু আগে মাহমুদ হাবিবাই বলছেন দুই পক্ষের মধ্যে যখন বৈঠক হয় তখনই একটা বিশ্বাস মানে স্বস্তির জায়গা তৈরি হয়, যখন বিবদমান দুই পক্ষের মধ্যে দূরত্ব যে বাড়ছিল, এটা শত্রুরা বলতে হবে কেন? এটা কি সত্যি নয়? না, দেশি বিদেশি সবার কথা বলেছি, যে দেশি বিদেশি একটা পক্ষ এই ডিসপুট গুলোকে ডিসপ্রপোর্শনেটলি এমন ভাবে তুলে ধরছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বিএনপির সম্পর্কটা আসলে খুবই খারাপ। কিন্তু আসলে বরাবর আমি যেটা বলেছি, আপনার সাথেও বলেছি, যে এখানে দ্বিমত আছে, কিন্তু হুম। অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে লার্জলি মোটা দাগে রাজনৈতিক দলগুলোর ভিতরে একটা ঐক্যমত আছে যে এরকম একটা সরকার এখন কন্টিনিউ করতে হবে, সংস্কার বিচার নির্বাচন এই সবগুলো কাজ করবার জন্য। সন্তুষ্টির জায়গাটা কি, যেমন ধরেন আপনি ওই যে মানে ফাঁকা বেলুন খাইছেন, ওই যে কি বলে ওই যে মানে ওটা ফুস করে মুখে দিলে একটা বেলুনের মতো জিনিস, শনপাপড়ির মতো মুখে দিলে একদম নগদে নাই হয়ে যায় মুখের ভিতরে, হাওয়াই মিঠাই, হ্যাঁ হ্যাঁ। ওই মিঠাই ওই। হুম। এখন দেখবেন আপনি যদি খুব অভাবী গরিব পরিবারের হন, গ্রামের একটা চরকিতে 10 টাকা দিয়ে চড়তে চড়তে যখন আপনি একটা হাওয়াই মিঠা খেয়ে বের হয়ে আসবেন, সে দেখবেন এত খুশি হয়, এত আনন্দিত হয়, মনে হয় তার সে একটা স্বর্গ খুঁজে পেয়েছে। হুম। কিন্তু ইউনাইটেড নেশনস অফ গুলশান, বনানী, বারিধারা, ধানমন্ডিতে যারা বড় হয়েছেন, তাদেরকে যদি আপনি একটা হাওয়াই মিঠাই দেন, সে এটাতে খুব বেশি সন্তুষ্ট হবেন না। হুম। তাকে আপনার ইস্তাম্বুলের বসফরাসের পারে একটা 5 স্টার ট্রিট দিতে হবে, তখন তিনি সন্তুষ্ট হবেন। অথবা ধরেন আপনি যদি আম্বানির কন্যা হন, আপনাকে একটা আইল্যান্ড প্যারিসে ভাড়া করে সেখানে 5,000 10,000 লোককে 5 স্টার ফ্যাসিলিটিতে উড়ায় নিয়ে এসে তাকে আপনার ওয়েডিং করতে হবে। সন্তুষ্ট জিনিসটা হচ্ছে সাবজেক্টিভ, এবং এটা হচ্ছে একান্তই ব্যক্তিগত। যিনি হুম। আনন্দিত হয়েছেন, এটা প্রেমিকের মতো চিন্তা করে দেখেন, যে কেউ আছে তার ভালোবাসার মানুষটাকে অনেক দূর থেকে একবার স্কুলে হেঁটে যেতে দেখেছে, একবার সে আট চোখে তাকিয়েছে, ওটাতেই তার মনটা একেবারে হুম। গলে ভরে গেছে আর কি। কিন্তু এটিতে আসলে প্রেমিক প্রেমিকার বৈঠক না, ব্যারিস্টার ফুয়াদ, মানে আমরা সন্তুষ্ট হব কিনা সেটাও একটা বিষয়। কারণ আপনার জাতির অনেক ক্রাইসিস মোমেন্টে। জি। যিনি সন্তুষ্ট হওয়ার, ওনারা তো ব্যাপকভাবে সন্তুষ্ট হয়েছেন। জি। কারণ তাদের সন্তুষ্টিটা কেন আমাদের জন্য, আমার আপনার জন্য গুরুত্বপূর্ণ, কারণ তারা বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেট। আমরা আসলে এটাই জানতে চাইছি, সন্তুষ্টির কারণটা কি? সন্তুষ্টির এতদিন কেন অনাস্থা অসন্তুষ্ট ছিল, এখন কেন সন্তুষ্ট হয়ে গেলেন? ওই যে আপনার যার সাথে দেখা হয়নি তার ব্যাপারে যে ভুল বোঝাবুঝি গুলো থাকে, দেখা হওয়ার পরে যেটা হয় যে অনেক বিষয় যেটা আলোচনা হয়ে গেছে, যেগুলো আসলে জয়েন্ট স্টেটমেন্টে নাই। এবং কি কি বিষয়ে আলোচনা হইতে পারে, যেমন ধরেন নির্বাচন কমিশন পুনর্গঠিত হবে কিনা, বাংলাদেশে নির্বাচন হওয়ার সময় যেই যেই ফোর্স গুলো, যেই যেই আমলারা দায়িত্ব পালন করেন, তাদের কাঠামো, তাদের ভিতরে কোনো পরিবর্তন হবে কিনা, বাংলাদেশে নির্বাচনের দিন তারিখকে কেন্দ্র করে যে ক্ষমতার বলয়গুলো তৈরি হচ্ছে, সেগুলোর মধ্যে ভারসাম্য তৈরি হওয়া দরকার কিনা, সংস্কারের যে দাবি দাওয়াগুলো আছে, যেখানে বড় দল আকারে বিএনপির অনেক মিল অমিলের জায়গা আছে, সেখানে আরো কিভাবে ঐক্যমত হতে পারে, এরকম অনেক বিষয় আলোচনা হয়েছে। এরপরে তো আপনি বাইরে থাকেন, আপনি জানেন যে কনভারসেশন স্টার্টস উইথ স্পোর্টস অর ওয়েদার। আজকের দিনটা কেমন, ওয়েদার ভালো, গতকাল আর্সেনাল জিতছে, এই পক্ষ ওই পক্ষ সালাম বিনিময় করেছে, হুম। তারেক রহমান বই দিয়েছেন। তা আমার বিশ্বাস যে ডক্টর ইউনূসও তখন বলেছে যে আপনি নিশ্চয়ই আমার 3-0 বইটা পড়েছেন, এই জিরো দিয়ে আমরা একটা বাংলাদেশকে করতে চাই। পরিবেশের ব্যাপারে ক্লাইমেট নিয়ে কথা হয়েছে। এর বাইরে এই আলোচনাগুলো হয়েছে এবং এটা আমরা সবাই জানি। এরকম বাইল্যাটারাল মিটিং এ অনেক আলোচনা হয়, কনভারসেশন হয় এবং হওয়াই উচিত। বাট সবচেয়ে যেটা হয় এই কনভারসেশনের মধ্য দিয়ে, কনক্রিট রেজাল্টের থেকেও হচ্ছে ট্রাস্ট বিল্ডিং হয়। যে কোনো নেগোসিয়েশনের আপনার পারপাস থাকে হচ্ছে কনফিডেন্স বিল্ডিং, যে আমি আপনার সাথে কাজ করবার জন্য মানসিক মনস্তাত্ত্বিক জায়গাটাতে আছি কিনা। স্নায়ুযুদ্ধের যে পরিবেশটা থাকে, যে আপনাকে হুম। হয়তো বিশ্বাস করা যাবে না, হয়তো আপনি একটা ষড়যন্ত্র করছেন। এবং এই বিএনপির ট্রমাটাকে আমি বিশ্বাস করি প্রফেসর ইউনূস অ্যাসিওর করেছে
তাকে তাকে বোঝানোর চেষ্টা করেছে যে যে ধরনের কথা বলা হচ্ছে, যে আমি এখানে ছায়া যুদ্ধ লাগাবো, আমি ইমার্জেন্সি ডিক্লার করব, দিয়ে এখানে একটা ইউক্রেনের মডেলে যুদ্ধ করে আমি ক্ষমতা লিঙ্গার করব, আমার বিশ্বাস উনি এই বিষয়গুলোকে অ্যাসিওর করেছেন যে এইরকম কোনো মানে চিন্তা আমার মতো একটা 85 বছর বয়সী বৃদ্ধ মানুষের নাই। তো এই কনফিডেন্স বিল্ডিংটাই হচ্ছে সন্তুষ্টি। যে আর বিএনপির ট্রমাটা কিন্তু মাথায় রাখতে হবে। বিএনপি কে বাংলাদেশের বিভিন্ন ফোর্স 2001 থেকে শুরু করে একটা ভালো নির্বাচন থেকে বঞ্চিত করেছে। জানুয়ারি 2007-এ একটা নির্বাচন হয় নাই, ডিসেম্বর 2008-এ একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, 2018 14-তে নির্বাচন করতে দেওয়া হয়নি, 18-তে ডেকে নিয়ে এন্ট্রাপ করে আপনার ফাঁদে ফেলে রাতের ভোট করে ফেলেছে। অতএব বিএনপির কিন্তু এই ষড়যন্ত্রগুলো, এই গুজবগুলোতে কান দেওয়াটার একটা যৌক্তিক জায়গা আছে। এই বুঝি মনে হয় আমাকে আবার ক্ষমতা থেকে বঞ্চিত করবার চেষ্টা করা হচ্ছে, এই বুঝি একটা তৃতীয় পক্ষ বেনিফিট নেবার চেষ্টা করছে। তো এই যে জি, আপনার গুজবগুলো তাহলে হচ্ছে, গুজবগুলো এই যে তৃতীয় পক্ষ বেনিফিট নেবার চেষ্টা করছে না, এই বিষয়টা কি আস্থায় আসলো কিনা? আমি একটু মাহমুদা আবিদের কাছ থেকে আরেকটু শুনে আসি। দুঃখিত। তারপরে আমি ব্যারিস্টার ফুয়াদ আপনার কাছে, আপনি একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আরো কি কি আলোচনা হতে পারে সেই বিষয়ে একটা কথা বলছিলেন, সেই বিষয়গুলো আরেকটু আসবো। মাহমুদা হাবিবা, জি। মানে আপনি একটু বলবেন এই বিষয়টি আসলে আপনার কাছে ওই যে আরো কি কি আলোচনা হলো, যাতে ওই পুরনো প্রশ্ন থেকে আসি যে সন্তুষ্ট হয়ে গেলেন। আগে কোনো সন্তুষ্টের জায়গা ছিল না, এটি তো ডক্টর ইউনূস আগে থেকেই বলছিলেন যে সংস্কার বিচার এই কাজের একটা অগ্রগতি হলে নির্বাচন দিয়ে দেওয়া হবে, এটা তো এখানেও গিয়েও কিন্তু তাই বললেন। তাতে আস্থা ফিরে আসলো, এতদিন আস্থা আসছিল না। তারেক রহমান যে এতদিন ধরে বলছিলেন আবারও নতুন করে ষড়যন্ত্র হচ্ছে কিনা, এসব সবকিছু এখন কি আর আপনাদের মনে নাই? মানে পুরো আস্থাটা চলে এসেছে? ধন্যবাদ আপনাকে। না, বিষয়টা হচ্ছে ব্যারিস্টার ফুয়াদ তো খুব চমৎকার ভাবে ব্যাখ্যা করলেন। এটা নতুন করে বলার কিছু নাই, শুধু একটা জিনিস আপনাকে বলি যে বাংলাদেশের প্রেক্ষাপটে মানে রাজনীতিটা এত অন্যরকম হয়ে গেছে, রাজনীতিকরণ এত দীর্ঘ প্র্যাকটিসে আমরা ছিলাম যে যখন থেকে 5ই আগস্ট বা 36শে জুলাইয়ের পর থেকে একেবারে ভিন্ন ধরনের একটা প্রেক্ষাপটে কিন্তু আমরা হাঁটছি। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের প্রত্যেকেরই সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছেন, এবং সেই অনুযায়ী মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিংবা অন্যান্য রাজনৈতিক দল কিন্তু তাদের সমর্থন প্রকাশ করতে কিংবা যেখানে যেখানে যখন যখন প্রয়োজন হয়েছে সেইভাবে অ্যাক্ট করতে দ্বিধাবোধ করেনি। কিন্তু পরবর্তীতে যে একটা অদ্ভুত ব্যাপার দেখা গেল কয়েক মাসের মধ্যেই, সেটা হচ্ছে নির্বাচন নিয়ে কথা বলতে গেলেই এক ধরনের ট্যাগিং দেখা গেল। এবং সবচেয়ে বড় সমস্যা কি যে যেই আমাদের আন্দোলনে যেই মানে যেটা ব্যারিস্টার ফুয়াদ বললেন, আমাদের অসংখ্য স্টেক হোল্ডারের আন্দোলন এটা। এই আন্দোলন তো কেবল ছাত্র কিংবা কেবল বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিংবা কেবল কোনো অন্য কোনো মহলের নয়, এই আন্দোলনটা ছিল বাংলাদেশের প্রতিটা মানুষের। এইটা এত ব্যাপক একটা আন্দোলন, এই আন্দোলনের সুনির্দিষ্ট কিছু মানুষ ইমিডিয়েটলি সরকার গঠনে বা সরকার অংশ হওয়ার কারণে, বিশেষ করে আমাদের তরুণ বন্ধুদের একটা অংশ যখন এই সরকারে প্রবেশ করলেন, তখন থেকে আমরা একটা জিনিস দেখলাম যে নির্বাচন নিয়ে যখন কথা হয় কিংবা নির্বাচন নিয়ে বা কোনো ধরনের মানে প্রশ্ন তুললে কিংবা অফার করলে কিংবা নির্বাচন নিয়ে আলোচনা করলেই সেটা বিশেষভাবে রিয়াক্ট করা শুরু হলো, এক ধরনের ন্যারেটিভ বিল্ডিং শুরু হলো। সেই ন্যারেটিভ বিল্ডিং এর মধ্যে এতদূর বিষয়টা মানে গেছিল। দেখুন শারমিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু ঐতিহাসিকভাবে এক ধরনের ট্রমা ফেস করে, যেই ট্রমার কথা ফুয়াদ বললেন সেটা নয়। এটা হচ্ছে এলিট ক্লাস, বাংলাদেশের এলিট ক্লাস এবং কালচারাল উইংটার কাছে বিএনপি যাই করুক না কেন, বিএনপির প্রথম মানে বিষয়টাই দাঁড়াই হচ্ছে নেগেটিভ। যেভাবেই আগাক না কেন, এমন এমন বহু মানে কথোপকথন আছে, এমন বহু মানে কি বলবো অ্যাক্টিভিটিস আছে, পেইড ক্যাম্পেইন আছে বাংলাদেশে চলছে গত কয়েক মাস ধরে, যেটা 100 ভাগ নির্বাচনের বিপক্ষে। কিছু মহল 100 ভাগ নির্বাচনের বাইরে, যে এই ইন্টারিম সরকারের দীর্ঘ মেয়াদ তারা মানে এই চাইতে ক্যাম্পেইনটা থাকলো। কারা চালাচ্ছে? এই ক্যাম্প দেখুন, এই ক্যাম্পেইনটা কারা চালাচ্ছে, এই ক্যাম্পেইনটা তো চলছে, সর্বত্রই চলছে। কারা চালাচ্ছে সেটা বলতে গেলে আমি মনে করি এমন মহল যারা বাংলাদেশকে তার রাজনীতির প্রকৃত রাস্তায় ফেরত ফেরত আসতে দেখতে চায় না, সেই মহলের তো অনেকেই অন্তর্ভুক্ত। আপনি যদি বলেন পালিয়ে যাওয়া শক্তি অন্তর্ভুক্ত, আপনি যদি বলেন এমন কেউ যারা নির্বাচিত হবেন না, এমন কেউ যিনি বর্তমানে ক্ষমতা ভোগ করছেন অথচ আগামীতে
একটা ইলেকশন হলে আশেপাশে কোথাও ক্ষমতার আশেপাশে কোথাও থাকতে পারবেন না, অসংখ্য মানুষ আছেন এই স্টেকে, কাজে কাউকে সুনির্দিষ্টভাবে এখানে দোষারোপ করার সুযোগ নাই। আমি আপনাকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে পারস্পরিক অবিশ্বাস নিজেদের কারণে যতখানি, তার চেয়ে অনেক বেশি এই ধরনের আচরণে কিংবা এই ধরনের কথোপকথনে। আমি আমি এই সঙ্গে একটু এটাও কোট করি যে এই অ্যাক্টিভিটিসে শোনা যায় কিংবা জানা যায় যে উপদেষ্টাদের একটা অংশও কিন্তু ইনভলভ। ফলে অত সহজ কিন্তু হয়নি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য এই 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 টোটাল জিনিসটা ডিল করা। বিএনপি তার সর্বোচ্চ সহনশীলতা এখানে শো করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিংবা আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনি যার কথা বললেন যে তিনি কেন বলেছিলেন ডিসেম্বর, তিনি কেনই বা এখন বললেন ফেব্রুয়ারি। দেখুন শারমিন, আমরা তো নির্বাচনমুখী দল, আমরা তো প্রথম থেকেই বলে আসছি যে সর্বোচ্চ মানে সর্বনিম্ন সময় যেটা মিনিমাম যেটা সংস্কার, যে চারটা বিষয়, এটা এর আগে আপনার সাথে আরো আগেও বলেছি, ওইটা আর রিপিট না করি, মিনিমাম সেই সংস্কারের মাধ্যমে একটা নির্বাচন দিতে হবে। শুরুতে যেটা মানে আসলে এটা যে খুব কঠিন কাজ তাও কিন্তু নয়, অবশ্যই আমাদের বহু কিছু চেঞ্জ করার বিষয় আছে, কিন্তু কাজগুলো তো চলমান, রাখা যেত, রাখার সুযোগ ছিল। এখানে বহু কিছু ঘটেছে যেখানে সন্দেহ এবং সংশয় তৈরি হয়েছে। পরবর্তীতে এই যে আপনার মানে নির্বাচনের বিষয়টা যখনই সামনে আসতে থাকলো, কেবল যে মানে ন্যারেটিভ ন্যারেটিভ গুলোই এখানে কাজ করেছে তা তো না। অনেক উপদেষ্টা তো সরাসরি মুখেও নির্বাচনের বিরুদ্ধে সরাসরি কথা বলেছেন, এবং এটা দিনের পর দিন ঘটেছে। এগুলো কোনো কিছু নেই, কোনো কথা বলা হয়নি। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগেও যেমন মানে যে সময় মাফিয়া সরকারের সময় যেমন নির্বাচন নিয়ে যুদ্ধ করেছে, আমরা প্রথম থেকেই নির্বাচন নিয়ে এই সরকারের সময় কথা বলেছি, বলতে বলতে এসেছি। এত দূর গিয়েছে এই কথা বলতে বলতে এমনও হয়েছে যে বিএনপিকে ভারতের দালাল বলা হয়েছে, ভারতের সাথে সংশ্লিষ্ট দল বলা হয়েছে, আরো বহু কথা এখানে উঠে এসেছে, কিংবা সেফ নির্বাচন চাওয়ার জন্য। এই যে দেখুন কিন্তু না কিন্তু ওই প্রশ্নটা আপনি যেটা তুললেন ওটা আরেকটু স্পষ্ট করেন, যদি যে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে গেলেন কেন আপনারা? আচ্ছা, ওই জায়গায় আমি শেষ করছি। তারপর এই যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে, তখন যেটা হয়েছে, আমরাও কিন্তু আমাদের স্ট্যান্ডটা কখনো ছাড়িনি, নির্বাচনটা দিতেই হবে। কারণ ডিসেম্বর থেকে, দেখুন এবার আপনাকে বলি, ডিসেম্বর থেকে জুন তো আমাদের প্রধান উপদেষ্টা বেঁধে দেওয়ার সময় তিনি এমনকি এইভাবে একবার সম্ভবত দেশের বাইরে যে বলেছিলেন যে নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হবে, এবং আগেও হতে পারে, এই ধরনের একটা বক্তব্য ওনার ছিল। কিন্তু পরবর্তীতে এসে যখন সংস্কারকে, ওই যে অল্প সংস্কার বেশি সংস্কার, আপনার এই একসাথে তো এই বিষয়ে আলাপ করেছি, এই অল্প সংস্কার ফেরে এই নির্বাচনকে ফেলা হলো, তখন আমাদের জন্য যেটা তখন সবচেয়ে রাইট মনে হয়েছে, আমাদের দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা স্ট্যান্ড নেওয়া অত্যন্ত জরুরি ছিল, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেটা নিয়েছে। দেখুন ঐতিহাসিকভাবে বাংলাদেশে ডিসেম্বর হচ্ছে বেস্ট টাইম ইলেকশন কন্ডাক্টের জন্য, কাজেই ডিসেম্বর নিয়েই কথা বলা হয়েছে। বাট সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো এটাও বলেছিলেন যে কোনো কারণে না পারেন সেটাও আপনাকে জনগণের সামনে জানাতে হবে। এরপরে কি ঘটলো দেখুন, এই যে মিটিং এর আগে, একটা এ ধরনের বড় মিটিং এর আগে এজেন্ডার তো মানে কিছু আলাপ আলোচনা, তো যখন মিটিং এর ব্যবস্থা হয় তখন তো কিছু ডিসকাশন হয়, কিছু নানা ধরনের যোগাযোগ থাকে এই সরকারের সাথে, এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বিএনপির যে যোগাযোগটা খুব ক্ষীণ হয়ে এসেছিল, সেই যোগাযোগটা তো আমার ধারণা আবারও পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। উভয় পক্ষেরই তাদের মানে সুযোগ হয়েছে তাদের মানে মতামত জানানোর মিটিং এর আগেই। তারপরে যেটা হয়েছে, মিটিং এ তারা যেটা যখন কথা বলেছেন, তখন উভয় পক্ষই, আমি আবারও বলছি, কোট করেই বলছি, যে আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওইখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রিপ্রেজেন্ট করেনি, সেদিন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন, এবং তিনি কিন্তু সর্বোচ্চ চেষ্টা করেছেন সহনশীলতার সাথে, যেন তার কোনো মানে বা দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চাওয়ার কারণে যেন এই সরকার এমন কোনো সিচুয়েশনে না পড়ে যেটা তাদের জন্য আগামীতে এগিয়ে যাওয়াটা কঠিন হয়। এটা আমার ব্যক্তিগতভাবে ধারণা, এবং এটাই রিয়ালিটি। এবং একইভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যেও ওইটুক সহনশীলতা দেখা গেছে যে এই সম্পর্কটাকে যেন, এই যেই মিসআন্ডারস্ট্যান্ডিংটা ডেভেলপ করেছে, যে ক্লাউডটা আপাতত কেটে গেছে, সেটা যেন আবার নতুন করে ঘনীভূত না হয়। খেয়াল করে দেখেন, কোনো পক্ষই কিন্তু ফেব্রুয়ারিতে কেন মাহমুদা হাবিবা, মানে ডিসেম্বর থেকে রোজার আগে মানে কেন গেল? দেখুন এখন ওই ভিতরে ডিসকাশন কি হয়েছে তা তো আর আমি বলতে পারছি না, এবং ফেব্রুয়ারি যে এই সরকার ঘোষণা করেছে তাও কিন্তু না। কথোপকথন যেটা হয়েছে সেটা প্রস্তাবটা করেছেন তারেক রহমান করেছেন যে হ্যাঁ, যদি রমজানের আগে হয়,
উনি কিন্তু সময় মাস বেঁধে দেননি। এবং হ্যাঁ, মানে যখন প্রথমার্ধে, ফেব্রুয়ারির হ্যাঁ, প্রথমার্ধে, মানে রোজার আগে যদি আমরা বলি, রোজার আগে সময়টা বুঝতে যদি পারি। হয়, হ্যাঁ, এই কথোপকথন যখন হয়েছে তখন সম্মানিত প্রধান উপদেষ্টা বলেছেন যে হ্যাঁ, রোজার 1 সপ্তাহ আগে হতে পারে, সেই হিসেবে ফেব্রুয়ারি মাসটা আমরা আলোচনায় ধরে নিতে পারি। কাজে বিএনপির পক্ষ থেকে তো এই জায়গাটা মোটামুটি ওপেন রাখা হয়েছে, এবং সম্মানিত জি, প্রধান কিন্তু উপদেষ্টা আমি ঠিক একটা এটাই টাইম বুঝতে ফ্রেম। চাইছিলাম, পুরো সময় ধরে বারবারই একই প্রশ্ন করছিলাম আপনাকে, যে ডিসেম্বর থেকে রমজানের আগে এই সময়টা, মানে এইটুকু জাম্প কেন হলো? এই ডিসেম্বরে হতেই হবে, সেখান থেকে এই রমজানের আগ পর্যন্ত এই জায়গাটুকু কেন গেল? মানে এই প্রস্তাবটা তারেক রহমান ডিসেম্বরে মূল না দিয়ে বিষয়টা কেন হচ্ছে বললেন? একটা মূল বিষয়টা হচ্ছে একটা সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করা, শারমিন, ওটা হচ্ছে প্রধান দাবি। ওইটার আচ্ছা, জন্য যদি কিছু আপনার নেগোসিয়েশন টেবিল ইজ অলওয়েজ শুড বি ভেরি স্ট্রেচেবল। এটা যদি আপনি একদম রিজিড করে কোথাও বসেন, তাহলে আসলে নেগোসিয়েশন বলে কোনো কিছু থাকে না। এবং ওই দায়টা বাংলাদেশ জি, জাতীয়তাবাদী দল তার কাঁধে জি, রাখতে চায়নি মাহমুদা হাবিবা, বলেই। আপনি বলছিলেন যে কোনো কারণে না পারলে সেটিও জানাতে হবে, মানে ডিসেম্বরে কেন পারবেন না, কেন ফেব্রুয়ারি পর্যন্ত সময় লাগবে, সেটা কি আপনারা জেনেছেন, আমি সে আমি কোনো আশা কারণটা? আমি আশা করি নিশ্চয়ই জেনেছেন, সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এইটুকু আমি কিন্তু নিশ্চয়ই আমরা কেন নিশ্চয়ই জানছি না? মানে এই বিষয়গুলো আমাদের জানা উচিত না? নিশ্চয়ই জানবেন। সব নিউজ জি, ব্যারিস্টার ফুয়াদ, মানে ব্যারিস্টার ফুয়াদ, আপনারা নিশ্চয়ই জানবেন। আসলে হয়েছে কি, এই লেভেলের দুইজন মানুষ বসেছেন, যে ডিসকাশন হয়েছে সবই আমার ধারণা প্রকাশ্য হবে, কিন্তু সেটা সময়। জি, ব্যারিস্টার ফুয়াদ, এই জন্য আসলে পর্দার আড়ালে কথাটা বারবার আসছে, বা কি কথা হচ্ছে তাদের মধ্যে, এটা নিয়ে নানান রকম কথা হচ্ছে, কারণ স্পষ্ট হয়নি বিষয়টা। অনেক কিছুই শুধুমাত্র বলা হলো এই রমজানের আগে নির্বাচনের ব্যাপারে দুই পক্ষের কথা হয়েছে, একটা বিষয় তো তবুও স্পষ্ট হয়েছে, শারমিন, সেটা হচ্ছে জি, যে একটা বিষয় তো স্পষ্ট হয়েছে, শারমিন, যে তারা মোটামুটি ভাবে দুজনেই ছাড় দিতে রাজি আছেন একটা সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য। এটাই তো মূল কথা। এর জি, বাইরে 1 সপ্তাহ দেরি হলো না 2 সপ্তাহ দেরি হলো, ওই হ্যাঁ। ওই বিষয়গুলো আর না কিন্তু যায়। এই বিষয়টা তো আমরা আগেও হ্যাঁ, জানতাম, কেন মানে সুষ্ঠু নির্বাচনের জন্য কোনো পক্ষ কেন ছাড় দিতে চাইবে না? এটা তো খুবই মানে না, অস্বাভাবিক কথা, এটা যে আমি এ- আজই এ- এ- নির্বাচন চাই, সেটি যেমন তেমন নির্বাচনই হোক না কেন। সেটা তো আমরা আগে থেকেও জানতাম যে বিএনপি একটা সুষ্ঠু নির্বাচন চায়। এখানে কি নতুন করে এটা বুঝতে হলো যে বিএনপি সুষ্ঠু নির্বাচন চাইতে চাচ্ছে, বা ডক্টর ইউনূসও সুষ্ঠু নির্বাচনের জন্য 2 মাস যারা সময় যারা বাড়িয়ে নিতে? যিনি যারা সবচেয়ে বড় স্টেক হোল্ডার নির্বাচনের ক্ষেত্রে, এই ক্ষেত্রে আমি আবারও বলি, এখানে কিন্তু সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান হিসেবে না, বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল, বিশেষ করে যারা আমরা যুগপৎ আন্দোলনে একসাথে ছিলাম এবং অন্যান্য সময় আমরা একসাথে কাজ করেছি, তাদের সকলের এক কথা, বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ওখানে ছিলেন। আমি আপনাকে একটা জিনিস বলি, সেটা তো হচ্ছে যে তারা কি বলেছিলেন যিনি যে ডিসেম্বর নির্বাচন থেকে, কারণ চাইছেন, তাদেরও দাবি ছিল ডিসেম্বর, যিনি নির্বাচন ডিসেম্বর থেকে চাইছেন, ফেব্রুয়ারি যাওয়া যায়? যারা নির্বাচন চাইছেন এবং যারা নির্বাচন দেবেন, তারা যখন শেক হ্যান্ডস করেন যে এভরিথিং ইজ ফাইন, তখন যেটা হয় সেখানে সুবিধাভোগী যে মহলটা এখানে মাথাচাড়া দিয়ে উঠেছিল, অনেক এই জায়গাটা পুরোপুরি জি, মোটামুটি ভাবে জি, এলিমিনেট করা গেছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জি। ব্যারিস্টার ফুয়াদ। মানে যারা আলোচনা করছেন তাদের সেই আলোচনাটা যদি আমরা জানতে পারি, তাহলে আমাদের মধ্যে ওই যদি কিন্তু কেন এত প্রশ্ন হয়তো থাকতো না। ব্যারিস্টার ফুয়াদ, আপনি আরেকটু আপনার কাছে, যে কোনো কারণে না পারলে জানাতে হবে, এই যে বিষয়টা তারেক রহমান বলেছিলেন বা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে ডিসেম্বরেই হতে হবে, না হতে পারলে কেন সেটা জানাতে হবে, সেটি কি জানা গেল? এমন কি কাজ যেটি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বেশি সময় লাগতে পারে, এমন আসলে কি? দেখেন, নির্বাচন কিন্তু এখনো এপ্রিলেই আছে, কোনো ঘোষণা পরিবর্তন হয়নি। পুরো জয়েন্ট স্টেটমেন্টে যেখানে যেটা বলা আছে যে এই সরকারের যে ম্যান্ডেট, সংস্কার, বিচার, এটার ব্যাপারে যে ঐক্যমতটা হবে, সেই কাজগুলো যদি আরো আগে শেষ করে ফেলা যায়, তাহলে স্টেটমেন্ট যেটা বলছে যে রমজানের আগে নির্বাচন হতে পারে। এই ডিসেম্বরেও হতে পারে। হ্যাঁ, হতে পারে, হতে পারে। তো ওইটা একটা ফ্লেক্সিবিলিটির বিষয়। এখন হ্যাঁ, প্রশ্ন হচ্ছে এটা আমরা কখন বুঝবো? এইটা বুঝবো হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন যে ঐক্যমত কমিশন এখন সিরিজ অফ মিটিং করছে পলিটিক্যাল পার্টিস এর সাথে। যে বড় বড় কমিশন গুলো রিপোর্ট দিয়েছে, তারপরে হচ্ছে ঐক্যমত কমিশন যে সার্ভে করেছে, 170-এর মতো টপিকে তারা যে মতামত নিয়েছে, কতটুকু একমত হওয়া যাচ্ছে এবং সেই একমতের ব্যাপারটা বাস্তবায়ন কখন হবে এবং কি পদ্ধতিতে হবে, এই ব্যাপারে তো এখন একটা মানে মানে ভেরি টেন্স কনভারসেশন হচ্ছে। এই কনভারসেশনটা আপনার, আমি ধারণা করছি, অগাস্ট সেপ্টেম্বর নাগাদ একটা চূড়ান্ত জায়গায় চলে আসবে যে আসলে অন্তর্বর্তীকালীন সরকার কি কি কাজ করছে। এটার ভিত্তিতে একটা জুলাই সনদ হয়ে যাবে। দাবি করা হচ্ছে জুলাই আগস্টের মধ্যে যেন জুলাই সনদটা হয়ে যায়। এরপরে হচ্ছে বাস্তবায়নের প্রশ্ন আসবে যে কতটুকু আসলে অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়ন করে যাবে, যেতে পারবে। সেইখানে হচ্ছে সময়ের ব্যাপারটা আলোচনা হবে। আপনার মনে থাকার কথা, সেপ্টেম্বর মাসে কিন্তু
তখন 6টা কমিশন করে দেওয়া হয়, যাদের উপরে দায়িত্ব ছিল ডিসেম্বরের মধ্যে রিপোর্ট দেবে। তারা কিন্তু রিপোর্ট দিতে দিতে দেরি হয়ে গেছে, ফেব্রুয়ারি মার্চ হয়ে গেছে অনেকের ক্ষেত্রে আর কি, ফ্লেক্সিবিলিটির ব্যাপারে। একই ঘটনা, যে সরকার হয়তো চেষ্টা করবে, ধরেন যেই যে ঐক্যমত কমিশনের সিদ্ধান্ত হয়ে গেছে, বাস্তবায়ন করতে হয়তো ফেব্রুয়ারি ডেডলাইনে কাজ করতেছে। এই ডেডলাইনের পরে 1-2 মাস চলে যেতে পারে, মার্চ হয়ে যেতে পারে, এপ্রিল হয়ে যেতে পারে। তো সেই বাস্তবতায় আমার মনে হয় যে একটা ফ্লেক্সিবল অ্যাপ্রোচে গেছে আর কি, দুই পক্ষই আছে। আপনি যেটা আপাকে বারবার জিজ্ঞেস করছিলেন যে ডিসেম্বরটা কেন ফেব্রুয়ারিতে গেল, ঠিক একইভাবে জুনটা যেভাবে এপ্রিলে এসছে। দিন শেষে মূল বিষয়টা হচ্ছে যে আপনার ন্যাশনাল ইন্টারেস্টের ব্যাপারে সবাই ফ্লেক্সিবলি কথা বলা, আলোচনা করা। আর বাকি যে দিন তারিখের আলোচনা হচ্ছে, এটা আসলে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ না। আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদের ভিতরে ট্রাস্ট আছে কিনা, কনফিডেন্স আছে কিনা। যে এই ট্রাস্ট ডেফিসিট হয়ে গেলে যেটা হবে, প্রচুর ঝামেলা তৈরি হবে, যেটা দিয়ে যেই ঝামেলাগুলোকে ম্যানেজ করে আপনি পরে আর দিন শেষে সংস্কার বিচার করতে পারবেন না। কনফিডেন্সিয়াল ডিসকাশনের মধ্যে সবকিছু বলবাটা সারা দুনিয়াতে আসলে কালচার নাই। সারা দুনিয়াতেই আপনার জয়েন্ট কমিউনিকেট স্টেটমেন্ট যেগুলো থাকে, এটা খুবই কাটসাট করে আপনার সেই হৈমন্তীর করে বলতে হয় যে আমার মানে সম্পত্তি না সম্পদ। আপনাকে না হলে আবার ভাব সম্প্রসারণ করবার প্রশ্নটা কিভাবে তৈরি হবে? যদি সব বলে দিত, তাহলে আজকে আপনি আসলে কি আলোচনা করতেন? আমার সাথে আর মাহমুদা আপার সাথে দেখা হইতো না। হুম। তো কিছু কথা তো আসলে আমাদের জন্য রেখে দিচ্ছে, যেন আমরা এই আলোচনাটা কন্টিনিউ করতে পারি। বাট ধারণা কিন্তু করছি তাহলে তো অনেক রকম মানে ভুলও হতে পারে যে আসলে যে বিষয়টা কথা হয় নাই, মানে আমরা এতটুকু শুধু জানতে চাই কেন আস্থা ফিরলো, কেন সন্তুষ্ট হলো, এতদিন কিসের অভাব হচ্ছিল যেটি এখানে গিয়ে হয়ে গেল? শুধু কি দেখা দেখি বা কথাবার্তায় এই স্বস্তির জায়গা থেকেই এত কিছু হয়ে গেল? কি এমন আশ্বাস দুপক্ষ পেলেন বা দিলেন? না, একটা আমার কাছে মনে হয়েছে বিএনপির লিডারশিপ বোঝার চেষ্টা করছে যে প্রফেসর ইউনূসের ক্ষমতা লিঙ্গার করবার কোনো প্ল্যান আছে কিনা। এটা হলো তাদের পক্ষ থেকে। আমি যদি তারেক রহমানের জায়গাতে ওখানে মিটিং এ থাকতাম, আমি এই একটা দুইটা জিনিস বোঝার চেষ্টা করতাম, যে আসলে জেনুইনলি প্রফেসর ইউনূস তার ডেডলাইনের পরে ইলেকশন দিয়ে চলে যাবেন কিনা, না আসলে তার ভিতরে অন্য কোনো খেলবার প্ল্যান আছে। কি কি খেলবার প্ল্যান আছে? ইন্ডিয়ান মিডিয়া থেকে শুরু করে বাংলাদেশের অনেক এস্টাবলিশমেন্ট বলছে যে এই মানবিক করিডোরের নামে এখানে একটা ছায়াযুদ্ধ করবার চক্রান্ত হচ্ছে। প্রফেসর ইউনূস যেহেতু বিদেশি জান্তাদের লোক, ওনার সাথে জাতিসংঘের মহাসচিবের মিটিং হয়েছে, হুম। আগামী ঈদের মধ্যে তারা তাকে দেশে ফেরত পাঠানোর একটা ওয়াদা দিয়েছেন, এবং আরাকান আর্মির সাথে আপনার ব্যাকডোরে কনভারসেশন হচ্ছে। এই সবকিছু মিলিয়ে বলা হচ্ছে যে আপনার একটা ছায়া যুদ্ধের প্ল্যান করা হচ্ছে। আবার এখানে 3 বাহিনী প্রধানকে ডেকে বলছেন, এখানে দেখেন সব জায়গায় যুদ্ধ চলছে, আমাদের প্রস্তুত থাকতে হবে। এগুলোকে ট্রান্সলেট করা হচ্ছে দেয়ার ইজ এ হাইলি লাইকলিহুড যে প্রফেসর ইউনূস মাইট এক্সটেন্ড হিজ হিজ মানে সেই টার্ম। তো হুম। সেই জায়গাটাতে বোঝার চেষ্টা করা যে আসলে ওনার প্ল্যানটা। এবং এই জায়গাটাতে প্রফেসর ইউনূসের জায়গা থাকলে আমি যেটা বলতাম সেটা হচ্ছে দিজ আর দ্য ইস্যুস। নির্বাচনের প্ল্যানের ব্যাপারে আমার 85 বছর বয়স হয়ে গেছে, আমার এখন আর কোনো জিনিসের প্রতি কোনো ফ্যাসিনেশন নাই। আমি শুধু সম্মানিত অবস্থায় মর্যাদার সাথে মরতে চাই। অতএব সেই জায়গাতে আপনাদের দায়বদ্ধতা একটা ভালো নির্বাচন আমরা করে দেব, সেটা চেষ্টা করব এপ্রিলের মধ্যে করে ফেলতে। যদি আরো আগে আমার প্রস্তুতি শেষ হয়ে যায়, আমি আরো আগে করে ফেলবো। সব সংস্কারের ব্যাপারে সবাই একমত হয়ে গেছে তো ফেব্রুয়ারি। ব্যারিস্টার ফুয়াদ, আমাকে একটু এটা বলবেন যে এই অনাস্থার জায়গাগুলো তৈরি কেন করা হয়? মানে এই যে আপনি বলছেন মানবিক করিডোর ব্যাপারে যে ছায়াযুদ্ধ, এটা এটা তো সরকারের মধ্যে থেকে এটা তৈরি হলো। দুই কারণে। কেউ বলছেন চ্যানেল, কেউ বলছেন করিডোর, কেউ বললেন প্যাসেজ, কেউ বললেন আলোচনা হয়েছে, কেউ বলছেন হচ্ছে না, কিছুই হয়নি। মানে কেউ বলছেন শুধু মানবিক সহায়তা, এরকম নানান কিছু শুনলাম আমরা। এই অস্পষ্টতা তৈরি কেন করা হলো? কেন স্পষ্ট মানে এখনো যেমন আমরা স্পষ্ট হতে পারছি না যে কিসে আস্থা ফিরলো, ওখানেও বিষয়গুলো অস্পষ্টতা রেখে দিলেই তো আসলে গুজব গুঞ্জনের সূত্রপাত তৈরি হয়। কেন করা হয় এটা? প্রথম প্রথম কথা হচ্ছে দুই কারণে আর কি। বিএনপির একটা ইলেকশন ট্রমার কথা আপনাকে বলেছি, যে সে যদি সবকিছু রেগুলার থাকতো 2006-এর পরে, তাহলে সে আরো 2বার এখন ক্ষমতায় আসতো, যদি 91 সেই ক্ষমতার রোটেশনটা নিয়মিতভাবে চলতো। অতএব তার একটা ইলেকশন ট্রমা আছে নির্বাচন এবং ক্ষমতায় যাওয়ার ব্যাপারে। সে যে বারবার ষড়যন্ত্রের শিকার হয়েছে, এইটা তাকে প্রচন্ড রকম তাড়িত করে। এবং এইটা আমরা যখন ইন্টারনালি বসেও বিভিন্ন জায়গাতে আমরা এটা বুঝি যে তার একটা ইলেকশন ট্রমা আছে, যে কোনো না কোনো ভাবে আমি ট্র্যাপের মধ্যে পড়ে যাচ্ছি কিনা, আমি ফাঁদে পড়ে যাচ্ছি কিনা, কোন একটা জিনিস আমি মিস করছি কিনা। এবং আপনি জানবেন যে আপনার ব্যক্তি অথবা যে কোনো অস্তিত্বের জায়গাতে যদি আপনি খুব
চ্যালেঞ্জ বোধ করেন, আপনি খুব ভয়ের ভিতরে থাকেন, আশঙ্কিত থাকেন, তখন কিন্তু আপনার ব্যবহার আচার আচরণে সেটা রিফ্লেক্ট করে। আপনি টেন্স রেসপন্স করেন, দেখবেন ছোটখাটো বিষয়তেও আপনি হুট করে খুব টেন্স স্টেটমেন্ট দিয়ে বসবেন। তো এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি, বিএনপির এই কনসার্নটা জেনুইন, এবং এটা ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনকে অ্যাড্রেস করতে হবে, তাকে কনফিডেন্সে নিতে হবে যে এটা টেন্স হওয়ার মতো কোনো রিয়েলিটি নাই। এবং এটা আমি বিশ্বাস করি যে প্রফেসর ইউনূস তার এই কনসার্নটাকে গতকালকের মিটিং এ অ্যাড্রেস করেছেন। দ্বিতীয়, বিএনপির টেন্স হওয়ার এবং এই যে আস্থাহীনতার জায়গাটা হচ্ছে একটা ডিসকোর্স আছে ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনকে আন্ডারমাইন করা। এটা লার্জলি দিল্লি বেসড, এবং দিল্লির সাথে সংশ্লিষ্ট যে ফোর্সেস গুলো আছে তারা বারবার এই সরকারকে আন্ডারমাইন করবার জন্য যে তত্ত্বগুলো দিচ্ছে, দেখবেন যে ছায়াযুদ্ধ শুরু হবে। এইটা বলবার পরে দেখেন কয়েকটা বিষয় ঘটে গেছে। চিটাগং পোর্ট বিদেশিদের হাতে দিয়ে দিচ্ছে। তো একটা টার্মিনাল আর একটা পোর্ট তো এক জিনিস না, অনেকগুলো টার্মিনাল আছে। আপনি একটা টার্মিনাল একটা ইন্টারন্যাশনাল টার্মিনাল অপারেটরকে দিলেই তো পোর্টটা দিয়ে দেওয়া হয় না। তাহলে এত রিয়াকশন কেন করলো? রিয়াকশন করছে, এখানে বার্মা অ্যাক্টের আলোচনা আসছে। এই বার্মা অ্যাক্টের মাধ্যমে সেন্ট মার্টিনে আপনি জানেন যে ট্যুরিজম রেস্ট্রিক্টেড করে দিয়েছে, দিনে গিয়ে আবার সন্ধ্যার মধ্যে ফিরে আসতে হবে। এর সাথে আপনি আবার চিটাগং পোর্টের একটা টার্মিনাল দিয়ে দিচ্ছেন, নিশ্চয়ই এখান থেকে অস্ত্র আসবে যেগুলো আবার স্টেশন হবে সেন্ট মার্টিনে। এটা যদি আপনি বিশ্বাস করেন তাহলে দেখবেন একটা বড় নাটক আপনি তৈরি করতে পারবেন, ফিল করতে পারবেন। এবং এইটা কন্টিনিউয়াসলি ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট, ইন্ডিয়ান মিলিটারি এস্টাবলিশমেন্ট, ইন্ডিয়ান ফরেন মিনিস্ট্রি, ইন্ডিয়ান মিডিয়া তো কন্টিনিউয়াসলি এই কথাগুলো বলে যাচ্ছে। এবং এই জন্য দেখেন, ছায়াযুদ্ধের আলোচনা যখন হচ্ছে তখন আমাদের রাজনৈতিক নেতারা বলছে যে বাংলাদেশকে গাজায় পরিণত হবে, বাংলাদেশকে আমরা ফিলিস্তিন হইতে দেব না, বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ইউক্রেনের মতো কোনো যুদ্ধ আমরা আমেরিকা এবং চায়নার মধ্যে হতে দেব না। বাংলাদেশের একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, উনি বিদেশি নাগরিক, সেই জন্য আমাদের সামরিক বাহিনী তার সাথে কাজ করতে অনাগ্রহ, তারা একসাথে কাজ করবে না। এই কথাগুলো কোত্থেকে আসছে? এই প্রত্যেকটা কনভারসেশন কিন্তু ইন্ডিয়া থেকে শুরু হয়েছে কনভারসেশনটা, যেটা পরবর্তীতে বাংলাদেশের পলিটিশিয়ানকে কিন্তু নার্ভাস করে দিয়েছে। এবং এই নার্ভাস করার জায়গাটাতেও আমার বিশ্বাস যে প্রফেসর ইউনূস এটা অ্যাড্রেস করেছেন যে আসলে কি হচ্ছে এবং কেন করা হচ্ছে। এই বিষয়গুলো অ্যাড্রেস করবার কারণে যেটা হয়েছে, প্রফেসর ইউনূস কিন্তু অসাধারণ, মানে সুইট টকার যদি বলেন আর কি, যে কনভিন্সিং ক্যাপাসিটি রাখেন জিনিসগুলোকে বোঝানো। আপনি বারবার জিজ্ঞেস করছেন না কেন এত সন্তুষ্ট, কেন এত খুশি সবাই? কারণ হচ্ছে তাদের ভিতরে যে সন্দেহ সংশয়গুলো ছিল, যে কোনোভাবে ইমার্জেন্সি ডিক্লেয়ার করা, বিএনপিকে ক্ষমতা বঞ্চিত করা, ইলেকশনকে দিয়ে একটা ডিলে করার সিস্টেম বের করা, মেকানিজম বের করা, এই জায়গাগুলোতে যে ডিসকোর্ড তৈরি করেছে আমাদের শত্রুরা, সেটাকে অ্যাসিওর করা হয়েছে। এই জন্য যেটা এই হয়েছে, অ্যাসিওরটা এত মানে প্রফেসর ইউনূস সুইট টকার, মানে ক্যারিশমেটিক পার্সোনালিটি, কনভিনসিং পার্সোনালিটি, তো তিনি এইখানেই করতে পারলেন না কেন? লন্ডনে গিয়ে তাকে এই কাজটা করে আসতে, কারণ হতে হলো মানে হলো তাতেও কোনো আপত্তি নেই, হতেই পারে, কিন্তু কেন এখানে হলো না? এই যে আমি একটু মাহমুদ হাবিবাকে ওই প্রশ্নটা করতে চাই যে আপনাদের বারবার ট্রমার কথা যে বলছি, আপনারা কি তাহলে প্রপার রিয়াক্ট করতে পারছেন না? ট্রমাটাইজড একটা রিয়াকশন আমি দিচ্ছেন। আমি এই এই বিষয়ে জায়গাটা আপনার একটু, মন্তব্য শুনবো। এবং এটাও আপনারা কি ইন্ডিয়ান ন্যারেটিভ আসলেই ধার করে, মানে ইন্ডিয়া আচ্ছা, বলছে তারপরে আপনারা বলছেন? আমি আমি আহ, এই জায়গাটা একটু বলতে চাই। আমি ব্যারিস্টার ফুয়াদকে প্রতি সম্মান রেখে বলছি, আমি প্রথমত ওনার প্রথম ব্যাখ্যাটার সাথে একমত নই। নির্বাচনী ট্রমা কেবল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নয়। যতগুলো বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দল তারা কেউই কোনো নির্বাচন পায়নি। একেবারে সোজা কথায় বলতে গেলে এদেশের জনগণের ভোটাধিকারই ছিল না। এই ভোটাধিকারটা কিন্তু কেবল বিএনপির একার লোকেরা ভোট দিবে তা তো না। নির্বাচন যে হবে, শারমিন আপনি যদি দেশে থাকেন আপনি ভোট দেবেন না? হয়তো আপনি বিএনপিকে দেবেন না, কিন্তু দেবেন তো ভোটটা। এই ভোটাধিকার কিন্তু দেশের প্রতিটা জনগণের। কাজে এই কথাটা যখন বলা হয় যে বিএনপি হচ্ছে টেন্সড আছে, তাহলে আমি আপনাকে স্মরণ করিয়ে দেই 5ই আগস্ট কিংবা 36শে জুলাইয়ের পর থেকে এতগুলো যে ইভেন্ট গেছে, খুবই এমন বহু ঘটনা ঘটেছে যে যথেষ্ট উস্কানিমূলক ইভেন্টেও বিএনপি কিন্তু অসম্ভব কাম এবং ম্যাচিওর বিহেভ করেছে। বিশেষ করে আমি আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা বলবো। তার যে টোটাল, আপনি যদি ধারাবাহিকতা দেখেন নেতৃত্বের, সেখানে কোথাও কি আপনার মনে হয়েছে যে বিএনপি ওভার রিয়াক্ট করেছে? হ্যাঁ, অবশ্যই বিএনপি ওভার রিয়াক্ট করেছে সেই পয়েন্টগুলোতে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দল হিসেবে কখন, যখন বাংলাদেশের গ্রেটার সেন্সে মনে হয়েছে যে হুম। এমন কোন সিদ্ধান্ত কিংবা এমন কোন অ্যাক্টিভিটিসে এই ইন্টারিম সরকারে ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে যেটা তাদের এই মুহূর্তের এখতিয়ারের মধ্যে নাই, তখন সেই বিষয়টাই
আপনার সংশয় বিএনপি প্রকাশ করেছে গাজা আমি নিয়ে যদি যে আরেকটু যে স্পষ্ট করে জিজ্ঞাসা করি মাহমুদা হাবিবা আপনার কাছে, আমি যে আপনাকে এই মানবিক করিডোর, না এটা আমি মানবিক আসছি করিডোর, আমি তারপর আপনাকে ধরেন এই অ্যান্সারটা যে চাই নিরাপত্তা উপদেষ্টাকে নিয়ে যে আমি কনসার্ন, যে আমি কেন আসছি 3 এই বাহিনী বা এই তাকে একজন বিদেশি নাগরিককে, এই কনসার্ন গুলোকে আপনাদের চলে গেছে, এখন না আস্থাটা না চলে আমি আসছে? আমি আমি আপনাকে শেষ করি, আমি এই কনসার্নটা আপনাকে রিজনটা বলি। বলবেন? ভারতের কারণে তো এই কনসার্ন তৈরি হয়নি শারমিন। এই কনসার্নটা তৈরি করেছেন আমাদের বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা। তিনি নিজে বলেছেন, আপনি কি ভুলে গেছেন সেই কথাটা, যে সুনির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে মানবিক করিডোর দেয়ার নীতিগত সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণ করেছে। এটা কি এই সরকার স্টেটমেন্ট নয়? কাজে এইটা এখানে এখানে তো ইন্ডিয়ার কোনো আমি কোনো স্টেকে দেখছি না। বাংলাদেশ ইতিমধ্যে যথেষ্ট একটা স্ট্রং, মানে বাংলাদেশ মানে ভূরাজনৈতিক ভাবেই এটা তো পজিশনটা তো আমাদের খুব সেন্সিটিভ, ভেরি মাচ পিভটাল। কাজে এই জায়গাটাই যে কোনো কথা পররাষ্ট্র উপদেষ্টার মুখ থেকে যখন আসছে সেটাকে আমরা সরকারি কথা হিসেবে ধরছি। এর পরপরই যখন আমরা শুনতে পেলাম যে প্রেস সেটাকে রিফিউজ করেছেন, পররাষ্ট্র উপদেষ্টা তো ওটা ব্যাখ্যা দেননি কেন উনি এই কথাটা বলেছিলেন। তিনি তো তার এই কথাটাকে ডিফেন্ড মানে মানে আমাদেরকে ব্যাখ্যা দিয়ে জানাননি যে এই কারণে আমাদের এই ভুলটা হয়েছে, এই কথাটা সঠিক নয়। এরপরে আপনার যে এখানে যখন আপনার কি বলে জাতিসংঘের সাথে ঘুরে গেলেন মহাসচিব, তিনি যখন ঘুরে গেলেন তার সাথে সফরের সাথে লিঙ্ক করে কথাটা বলা হয়েছে, তখন বিএনপি তার যথাযথ রিয়াকশন প্রদান করেছে। আপনি যেটা বললেন কনসার্নের প্রশ্ন, এটা কানেকশনের তো সমস্যা একটা হচ্ছে, জিনিস হ্যাঁ। আপনাকে বলি, সেটা হচ্ছে যে সরি আমার মানে বাংলাদেশে যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে যে আমাদের ডুয়াল নাগরিকের, আমাদের দেশে প্রেক্ষাপটে আমাদের সংবিধান অনুযায়ী ডুয়াল নাগরিকের মন্ত্রী সমমর্যাদার কোনো পোস্টে থাকার কারণ না। মানে আমি না, নেটের সমস্যা হচ্ছে, একটু শুনতে নেটের পাচ্ছেন আমাকে? সমস্যা হচ্ছে, এখন হচ্ছে না, আপনি আরেকবার ট্রাই আচ্ছা করেন, সমস্যা হলে আমি ব্যাচের পর দেখে চলে যাবো, তখন আপনারটা ঠিক হয়ে যাবে, আসলে আচ্ছা না ততক্ষণে বলবেন। আচ্ছা আমি আমি যেটা আপনাকে বলছি সেটা হচ্ছে যে এখনো কিন্তু জি, আমার মনে হয় ব্যাচের ফুয়াদ আপনার কাছ থেকে একটু শুনি। আমাদের মাহমুদ হাবিবার নেটওয়ার্কের কোনো সমস্যা হচ্ছে। জি, জি জি, জি একটু কেটে যাচ্ছে আমি কি আবার মাহমুদ একটু হাবিবা, বলতে আপনার পারবো সাথে আপনি কথাগুলো মাঝখান থেকে থেমে মানে যাচ্ছে। জি হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা সরি। তা আমি যেটা বলতে চাচ্ছি আমাদের স্ট্যান্ড কিন্তু সেম আছে। মানে আমাদের যে উপদেষ্টা খলিল সাহেবকে নিয়ে যেটা নিয়ে যে কমপ্লেন বিএনপির ছিল, সেটা এখনো আমরা কিন্তু এটার জবাবটা চাই। এটা কিন্তু ভিন্ন ইস্যু। আবার আপনাকে বলছি, আপনি যেটা বলছেন যে আস্থা সব কেটে গেছে, দেখুন আমি আমরা মিটিংটা করে সন্তুষ্ট। আবারও আপনাকে বলি, আমরা মিটিংটা করে সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সম্মানিত প্রধান উপদেষ্টার সাথে তার যে বহুল প্রত্যাশিত বা বহুল আলোচিত যে মানে মিটিংটা হওয়ার কথা ছিল, সেই মিটিংটা করে তিনি সন্তুষ্ট। সেই মিটিংটা করে সম্মানিত প্রধান উপদেষ্টা সন্তুষ্ট। কিন্তু রাজনীতি যেহেতু আমরা করি, এটা কি তার মানে কি এই যে আপনি একেবারে ব্ল্যাঙ্ক চেক ওখান থেকে, বিষয়টা তো তা নয়। বিষয়টা হচ্ছে যে আমাদের মধ্যে যেই মানে পয়েন্টগুলো ছিল তাহলে ভুল মাহমুদ হাবিবা বোঝাবুঝি, মানবিক করিডোর নিয়ে যে কনসার্ন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে অবশ্যই নিয়ে এটা যে আমাদের কনসার্ন, সেগুলো সবসময় কাটেনি, আছে। আমাদের সেগুলো আছে। সবসময় এটা আছে এবং থাকবে। রিজনটা হলো যে হুম, মানে জি, ইন্টারিম সরকারকে তার পরিধির মধ্যেই, তার ব্যাপ্তির মধ্যেই কাজ করতে হবে। এমন কোনো কাজে তার সংশ্লিষ্ট হওয়ার কোনো সুযোগ নাই যেটা তাদের এখতিয়ারভুক্ত নয় এবং যেটার জন্য জনগণের ম্যান্ডেট নাই। আমরা জি, জি, সর্বতোভাবে সরকারের পাশে আছি, জি, সহায়তা করব। কিন্তু আপনি যেটা বলছেন যে আমাদের যা যা প্রশ্ন ছিল তাদেরকে নিয়ে, কিংবা আমাদের যেই যেই মানে বিশেষ করে কনসার্ন গুলো, আবারও বলি যে আমাদের আরেকটা কনসার্ন তো এটাও যে আমাদের ইশরাকের যে নির্বাচন হুম। কমিশন তাকে গেজেট করেছে, সে কিন্তু এখনো আপনি দেখেন মানে কেবল তো ছুটি শেষ হলো, তার কিন্তু এখনো শপথ আয়োজন হয়নি। আপনাকে একটা জিনিস বলি, সর্বোচ্চ আদালতের রায় কিংবা গেজেট হয়ে যাওয়া একটা মানে একজন মেয়র, তাকে আপনি একটা মানে আর কতদিন আপনার জনপ্রশাসন ঠেকিয়ে রাখবে? এই টোটাল আপনি নির্বাচন কমিশনের প্রতি তো হুম, এটা অশ্রদ্ধা প্রদর্শন, এটা আপনার সর্বোচ্চ আদালতের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন। এই জি। আচরণ যখন এটা রিপিট করতে থাকবে বা এটা যদি কন্টিনিউ করে, তখন আপনি যতই বলেন এই যে খটকার জায়গাগুলো, নিঃসন্দেহে জি, তার মানে আমরা একটা খটকা কাটেনি ব্যারিস্টার ফুয়াদ, খটকা খটকা তো কিন্তু আছেই, কাটেনি। খটকা কিন্তু আছে। আর শোনেন শারমিন, আরেকটা জিনিস আপনাকে বলি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে বলে তাদের প্রতিটা কাজ বিনা হুম, বাক্য ব্যয়ে মেনে নিতে হবে তাও তো নয়। তাদের সমালোচনাযোগ্য কাজ প্রতিটা আমরা আগামীতেও সমালোচনা করব। জি, আর জি, খটকার নিশ্চয়ই, জায়গা নিশ্চয়ই যে সমালোচনা করতেই হবে। ব্যারিস্টার ফুয়াদ, খটকা কাটে নাই। আপনার কাছে আরেকটা প্রশ্ন একটু জুড়ে নিই, এই খটকা কাটেনি, আপনি বলছিলেন আস্থার জায়গায় ফিরে আসছে ক্যারিসমেটিক পার্সোনালিটি, তিনি হয়তো এই বিষয়গুলো স্পষ্ট করেছেন, সুইস টকার
সুন্দর করে বলেছেন, হয়তো না এগুলোতে আস্থা ফিরেছে, কিন্তু আস্থা আসলে এগুলোতে ফিরলো না। আমি মাহমুদ হাবিবার কাছ থেকে শুনে যা বুঝতে পারছেন, আপনি কি না বুঝলেন এটা সেটা একটু না এটা কিন্তু ব্যারিস্টার ফুয়াদের কাছ থেকে আরেকটু প্রশ্ন করে ব্যারিস্টার ফুয়াদকে শুনে আরেকবার নিশ্চয়ই আপনার কাছে মাহমুদ হাবিবা আসবো। এই পুরো সফরের উদ্দেশ্যটা আসলে কি ছিল ব্যারিস্টার ফুয়াদ? এটা কি আসলে কোনো সরকারি সফর আদৌ ছিল, নাকি একমাত্র মানে তারেক রহমানের সাথে দেখা করাটা এটার মূল উদ্দেশ্য ছিল? সেটাও একটা প্রশ্ন আসছে এখন। আমার মনে হয় যে তারেক রহমানের সাথে দেখা করার বেশ আগে থেকে, প্রায় 2 মাস 2.5 মাস থেকে তো আমরা জানি যে আহ, এই জুন মাসে আপনার এই ঈদের সময় কোরবানির পরপরই লন্ডনে যাওয়ার কথা। কারণ আপনি জানেন যে প্রায় 2-2.5 মাস আগেই হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্ট থেকে এটা জানানো হয়েছে যে প্রফেসর ইউনূসকে এরকম একটা পুরস্কার দেওয়া হবে, এবং এটা কিন্তু রয়্যাল ভিজিট ছিল। হুম। তো সেইখানে এটা প্রশ্ন করবার সুযোগ আছে যে এরকম 40-45 জনকে নিয়ে কয়েক কোটি টাকা খরচ করে ব্রিটিশ প্রাইম মিনিস্টারের অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম না করে লন্ডনে যাওয়াটা আসলে কতটুকু কাজের হয়েছে। অফিসিয়ালি যেটা স্টেটমেন্ট দিয়েছে দেখলাম, সেটা হচ্ছে তারা বলেছে যে, এবং এই টিমে কিন্তু আপনার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আছে, দুদকের চেয়ারম্যান আছে। তো এবং একটা জিনিস বলা হয়েছে যে লুট করা যে অ্যাসেট রিসোর্স যেগুলো আছে সেগুলো ফিরায় নিয়ে আসা, টিউলিপের ব্যাপারে টিউলিপকে জবাবদিহিতার আওতায় আনা, এবং লন্ডার্ড মানি প্রপার্টিজ যেগুলো আছে সেগুলো কিভাবে মানে সিজ করা যায় বাংলাদেশের পক্ষে, সেগুলো নিয়ে তারা কাজ করবেন। এবং ওই যে ন্যাশনাল ক্রাইম এজেন্সিতে তারা মিটিং করেছে, সাইফুজ্জামান জাভেদের 300+ বাড়ি ফ্রিজ করেছে ব্রিটিশ সরকার। এগুলো তারা বলেছে এগুলো হচ্ছে আমাদের পারপাস ছিল, এবং এই আউটকাম গুলো অ্যাচিভ হয়েছে। পুরস্কার নেয়ার জন্য এইরকম একটা নোবেল বিজয়ী ব্যক্তির আসলে এরকম পুরস্কার নিয়ে আসলে যাওয়ার কোনো মানে আমিও দেখি না। এই ধরনের পুরস্কার বাংলাদেশের হাই কমিশনার রিসিভ করলেই পারতেন, অথবা ডক্টর ইউনূসের মিটিং করা শুধু তারেক রহমানের সাথে এক্সক্লুসিভ সেটা আমি মনে করি না। বাট আমার কাছে মনে হয়েছে যে সফরের ব্যাপারটা এবং অ্যাচিভমেন্ট যেগুলো টার্গেট ঠিক করা হয়েছিল সেগুলো আসলে ঠিক করা জরুরি ছিল। কারণ প্রাইম মিনিস্টারের সাথে অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম না করে এই সফর থেকে আসলে হেড অফ স্টেটের যাওয়াটা অর্থ ব্যয় সময় ব্যয় হিসাবে এটা এক্সক্লুসিভ কিনা। বাট অফকোর্স প্রফেসর ইউনূসের সাথে তো এই তারেক রহমানের মিটিং হওয়ার জন্য তো ফিজিক্যালি বসাটা জরুরি। এই হাইটেক মানে টাইমে আমরা যেটা বাস করছি, ওনার সাথে ওনার আমার বিশ্বাস যে দেশের সব রাজনৈতিক দলের সাথে যেভাবে প্রফেসর ইউনূসের যোগাযোগ আছে, তারেক রহমানের সাথে কোনো না কোনো ফর্মে এই অ্যাডমিনিস্ট্রেশন এবং প্রফেসর ইউনূসের যোগাযোগ আছে, থাকাটাই স্বাভাবিক। কারণ সে সবচেয়ে বড় রাজনৈতিক দলের নেতা। তো সেই হিসাবে একদম এক্সক্লুসিভলি পুরস্কার নিতে যাওয়া অথবা এক্সক্লুসিভলি বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যানের সাথে দেখা করা, এর কোনোটাই সম্ভবত খুব যৌক্তিক জায়গা না এই সফরে যাওয়ার জন্য। সেক্ষেত্রে আমার মনে হয় যে সরকারকে এটার একটা ভালো ব্যাখ্যা দেওয়া দরকার যে কেন আসলে তারা গেলেন এবং কি কি অ্যাচিভ করলেন। জি, তাহলে মানে আপনার কাছে কি মনে হয় এই মানে আমরা যেমন বিদেশ সফর থেকে আসার পরে জানতে পারি একটা সফল সফর হয়েছে, মানে এটিকে একটা সফল সফর বলবেন, নাকি মানে আপনি কিভাবে এটাকে মূল্যায়ন করবেন? কিছু সফলতা আছে এখন, মানে সফলতাটা হচ্ছে যে আপনার ঠিক করতে হবে যে আপনি আসলে কি টার্গেট করেছিলেন অ্যাচিভ করবেন, সেই টার্গেট মোতাবেক আপনি আসলে গোলে পৌঁছলেন কিনা। যেমন ধরেন আপনি বেলি রোডে গেলেন সুলতানের কাচ্চি বিরিয়ানি খাবেন, সুলতানস ডাইনে গিয়ে কাচ্চি বিরিয়ানি হুম। খাবেন, গিয়ে দেখলেন যে বিরিয়ানি শেষ হয়ে গেছে, অথবা মোবাইল কোর্ট এসে খাওয়ার ভিতরে ইঁদুর পাইছে, অতএব আজকে কোনো কাচ্চি বিরিয়ানি খাওয়া গেল না। এরপরে আপনি হচ্ছে কাচ্চি ভাইতে গিয়ে বেলি রোডেই খাইলেন। তো বাই ডিফল্ট কিন্তু আপনি বিরিয়ানি খাইছেন। এখন প্রশ্ন হচ্ছে আপনার টার্গেট মোতাবেক আপনার বেলি রোডে যাওয়াটা সফল ছিল কিনা। না, সফল ছিল না। কিন্তু এর মানে কিন্তু আপনি না খেয়ে ফেরেন নাই, আপনি বিরিয়ানিও কিন্তু খাইছেন। সেই জন্য আমার মনে হয় যে সফলতার তো আপনার টার্গেট মিশন থাকে যে আমি একটা জায়গা থেকে কি কি অ্যাচিভ করতে চাই। ব্রিটেনে যাওয়ার পরে প্রাইম মিনিস্টারের সাথে দেখা না হওয়াটা এবং সেটার স্কেজুয়াল না থাকাটা, এইটা আমার কাছে খুবই আনপ্রফেশনাল মনে হয়েছে। যে তিনি দেখা আর এই দিচ্ছেন যে বক্তব্য, তিনি একজন ওখানে গিয়ে একজন এমপির কাছ থেকে শুনছেন যে তিনি হয়তো তিনি কানাডায় গেছেন, মানে এই বক্তব্যগুলোকে কিভাবে দেখেন? আনপ্রফেশনাল মনে হয়েছে আমার কাছে এগুলো। মানে বাংলা এটা 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 স্টেট টু স্টেট রিলেশনশিপ, এটা ওয়ার্ক করে না। কারণ এটা বহুদিনের স্কেজুয়াল সফর, ব্রিটিশ প্রাইম মিনিস্টার থাকবেন কি থাকবেন না এটা হুট করে ওই রকম কোনো ইমার্জেন্সি হয় নাই। যেমন ধরেন কদিন আগে পাকিস্তানের ফরেন মিনিস্টার আসার কথা ছিল বাংলাদেশে, ভারত পাকিস্তান যুদ্ধ লেগে গেছে, ওনার সফর ক্যান্সেল হয়েছে। ব্রিটেনে এরকম কোনো ঘটনা ঘটে নাই। বাট উনি হয়তো অ্যাভয়েড করতে চেয়েছেন। ওখানকার গণমাধ্যমে যেটা পড়লাম, তার হুম। পোলিং রেট ভেরি পুয়ার এখন, তার পারফরমেন্স ভালো না। এবং লেবার পার্টির একটা ডোনেশনের বড় জায়গা হচ্ছে টিউলিপ, এবং আওয়ামী লীগের যে অলিগার্করা আছে তারা এই লেবার পার্টির পিছনে গত ইলেকশনে এবং বর্তমানে
প্রাইম মিনিস্টারকে প্রচুর টাকা পয়সা দিয়েছে, ডোনেশন করেছে, এবং বিভিন্ন লবিস্ট গ্রুপও দেখতে পাচ্ছি আপনার কন্টিনিউয়াসলি এটা নিয়ে লেখালেখি করছে তার পক্ষে। তো সেই জায়গাতে তার জন্য একটা বিব্রতকর অবস্থা যে তার এত প্রিয় একজন এমপি কে তাকে পদচ্যুত করতে হয়েছে ক্যাবিনেট থেকে, তার এমপি পদ খেয়ে ফেলার একটা একটা মানে অবস্থা। পদচ্যুত তো করতে হয় না, তিনি পদত্যাগ করেছেন। ওইটা ওইটা কাইন্ড অফ এ পদচ্যুত আর কি। এটা বরং বরং তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে তার নাকি কোনো অভিযোগ প্রমাণিতই হয় নাই, তিনি মানে সেরকমটাও তাদের পক্ষ থেকে বলা হলো বরং। দুদকের দুদকের প্রশ্ন উত্তরের জন্য নিজেকে ইয়ে করছেন না কেন, প্রেজেন্ট করছেন না কেন তাকে ইনভেস্টিগেশনের জন্য? তো আচ্ছা, এখানেও আমি একটু প্রশ্ন করি, তাহলে এখানে কি আসলে দুদক চেয়ারম্যান গিয়েছিলেন একটা পর্যায়ে তার সাথে কথা বলবার কোন একটা স্পেস তৈরি হয়েছিল না? টিউলিপ একটা চিঠি দিয়েছেন, তার একটা জবাবেরও দরকার ছিল কিনা, কারণ তিনি বলছেন তার কাছে কোনো চিঠি আসছে না, উল্টাপাল্টা ঠিকানায় চিঠি যাচ্ছে, তিনি জবাব তার তার আইনজীবীরা কথা বলতে পারছেন না। আসলে যেটি আইনগত প্রক্রিয়া যেতে গেলে যেটি করতে হয়, দুদক তার আইনজীবীদের সাথে কথা বলতে রাজি হচ্ছেন না। তিনি তো ব্রিটিশ নাগরিক, তিনি কেন বাংলাদেশে এসে ডিফেন্ড করবেন? এই প্রশ্নগুলোর জবাব কিভাবে কে দিল তাহলে? ইনভেস্টিগেশনের বিষয়টা এমন যে আপনার আপনার বিরুদ্ধে যদি কোনো ফৌজদারি অপরাধ হয়, প্রশ্নের উত্তর ইনভেস্টিগেশন লেভেলে তো আপনাকেই দিতে হবে, যে আপনি ওই দিনকার ওই সময় এই টাকা চুরি করেছেন কিনা। এই প্রশ্নের উত্তরটা তো আপনার লয়ার দেবেন না, কিন্তু আপনার লয়ার প্রেজেন্ট থাকবেন, সেখানে উপস্থিত থাকতে পারেন। যেটা হচ্ছে যে দুদক তাকে যে প্রশ্ন মানে ইনভেস্টিগেশন করতে চায়, তাকে যে জিজ্ঞাসাবাদ করতে চায়, সেটার জন্য তো তিনি কোনো কোঅপারেট করছেন না, সে শুধু বারবার রেফার করছে আমার লয়ারের সাথে কথা বলেন। প্রশ্নোত্তর জিজ্ঞাসাবাদ তো আপনার লয়ারের মাধ্যমে করা যায়। কিন্তু তিনি একজন ব্রিটিশ নাগরিক, ব্রিটিশ এমপি, তিনি কেন বাংলাদেশে এসে প্রশ্নের উত্তর দেবেন? বাংলাদেশে না আসুক, তিনি বলতে পারে আমি জুমে সকল প্রশ্নের উত্তর দেব, আমি ইন্টারনেটে দেব, আমি অনলাইনে দেব, যে কোনো ফর্মে তো সে বলতে পারে, এবং তাকে বাংলাদেশে আসার জন্য সামন করতে পারে, সেটা রেসপন্স করুক। কিন্তু তিনি তো প্রশ্ন উত্তর দেওয়ার জন্য মানে একমত হচ্ছেন না, তিনি শুধু বারবার। কিন্তু তিনি যেই অভিযোগের চিঠিতে যেই বিষয়গুলো লিখছে সেগুলোর একটা জবাব দেওয়ার প্রয়োজন আছে কিনা? কোর্টে, সেটা তো কোর্টে দেবে, যে আমি এটা করি নাই, আমি সেটা করি নাই, এই কথা তো আপনি প্রেসে বলতে পারেন না। জি, ব্যারিস্টার ফুয়াদ এখন আবার এই পর্যায়ে এসে আটকে গেছেন। এই কথা বলতে পারেন না। জি, জি মাহমুদা হাবিবা, আপনার কাছে আসি। এনসিপিও একটা প্রতিক্রিয়া দিচ্ছে সেদিকে, মানে টিউলিপের প্রসঙ্গে যদি আপনি কিছু বলতে চান সেখানে ছোট্ট করে বলতে পারেন। আর এনসিপি প্রতিক্রিয়া দিচ্ছে, যেহেতু রাজনীতির আলোচনা, এটা একটু জানতে চাই। তারা হতাশ, তারা বলছে একটি দলের সাথে একজন ব্যক্তির সাথে বৈঠক করে নির্বাচনের সময় ঠিক করা সেটি তাদের কাছে যৌক্তিক মনে হচ্ছে না, এটা সমালোচনা করছেন। এই প্রসঙ্গে আপনারা কি মন্তব্য করবেন? ধন্যবাদ আপনাকে। আমি একটু আগে থেকে বলি, সেটা হচ্ছে আপনি একটু আগে বলছিলেন আস্থা এবং খটকা। নির্বাচনের বিষয়ে এক ধরনের আস্থা ডেফিনেটলি স্ট্রং হয়েছে আগের চেয়ে অনেক, এবং খটকা যেটা আগামীতে, এখন নয় কেবল আগামীতে, যেই যেই জায়গায় মানে অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে খটকা মনে হবে, খটকা যোগ্য হবে, প্রতিটাই খটকা হবে এবং খটকা নিয়ে প্রশ্নও তোলা হবে। এটা এক নাম্বার। দ্বিতীয়ত টিউলিপের বিষয়ে একটা কথাই আমার বলার আছে। তিনি বাংলাদেশের নাগরিক নন, বাংলাদেশের রাজনীতি তিনি করেন না, কিন্তু ওই দেশে বসে থেকে তিনি যে বাড়িটাই থাকতেন সেটাও তার জানা ছিল না যে সেই বাসাটা এই 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 অবৈধ অর্থে কেনা বা কিছু। যিনি বাংলাদেশে থেকে চুরি হয়ে যাওয়া এবং বাংলাদেশ থেকে লুণ্ঠিত হয়ে যাওয়া অর্থের মানে অর্থকে ভোগ করছেন বা কোনো না কোনো ভাবে সেটা সুবিধা পেয়েছেন, সেই জায়গাটা থেকে অন্তত ব্রিটিশ একজন নাগরিক হিসেবে আমরা তার কাছে আরেকটু বেটার কিছু প্রত্যাশা করি। অন্তত জুমে হলো জবাব দিন। এই 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 প্রসঙ্গে এটা এখানেই শেষ। এবার এনসিপির বিষয় আসি। রাজনৈতিক দল হিসেবে এনসিপি তিনি কি একটা আপার হ্যান্ডে গেলেন কিনা এখানে গিয়ে, যে আমি জবাব দিতে চেয়েছিলাম কিন্তু জবাব নেওয়া হলো না, না, সাক্ষাৎ করতে চেয়েছিলাম, মানে তিনি অল পার্লামেন্টের একটা মিটিংও হলো ওখানে, কিন্তু সেখানে টিউলিপ সিদ্দিক ছিলেন না আর কি, যে তিনি মানে মানে পার্লামেন্টের সদস্য তো তার তো বটেন। আপার হ্যান্ডে যাওয়ার কোনো সুযোগ আমি এখানে দেখছি না। রিজন হলো তাকে তো জবাবদিহিটা করতে হবে কোর্টে। ডক্টর মোহাম্মদ ইউনূস তো কোর্ট নন, উনি তো এখন তো কোর্ট কোর্টে নন। যায় নাই না বিষয়টা, না, মানে এবং দুদক বিষয় পর্যায়ে হচ্ছে আছে। দুদকে জবাবদিহি করতে হবে, উনি তো দুদক নন। তিনি অন্যভাবে তাকে তাকে মিট করতে পারতেন, এমনি নর্মাল সফর হিসেবে মিট করতে পারতেন, যেটা এই মুহূর্তে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস বা তার কেউ যেটা ভাবতেও মিট করার কথা এই মুহূর্তে, সেটা একেবারে আমি মনে করি একদম খুব স্ট্রং পরিপন্থী হতো। জুলাইয়ের যে স্পিরিট, এটার সাথে খুব স্ট্রং পরিপন্থী হতো বলেই আমি মনে করি। কাজেই ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে যেটা হয়েছে ওটা
উনার রেসপন্স করার সুযোগ আসলে এখানে ছিল না, এটা আমার সহজ কথায় মনে হয়েছে, এক নাম্বার। এই কারণেই কি দ্বিতীয়, প্রধানমন্ত্রী রেসপন্স করলেন না, মানে আচ্ছা, ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রধান? বিষয়টা তো খুবই নাজুক, উনার তো অবস্থানটা খুবই নাজুক। ব্রিটেন এমন একটা দেশ যেখানে এর চেয়ে আরো অনেক মানে অনেক কম কারণে একটা সরকারি পড়ে গেছে, এটা এইরকম নজির আছে। সেই জায়গাটায় দাঁড়িয়ে তাকে তো অত্যন্ত সাবধানে প্রতিটা স্টেপ নিতে হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে মিট করা, তিনি যতই মানে বিশ্ববিখ্যাত ব্যক্তি হন না কেন, এই মুহূর্তে একটা খুব বড় ধরনের দুর্বলতাকে সামনে আনা বর্তমান ব্রিটিশ সরকারের, যেটা তারা রাজনৈতিকভাবে করার কথা নয় বলে আমার ধারণা। তবে অন্যান্য যে সফরে যেটুকু আমরা শুনেছি, যতটুকু তারা জানিয়েছেন, সেটা হচ্ছে যে অন্যান্য যারা গিয়েছেন তারা এই যে লুণ্ঠিত অর্থ পুনরুদ্ধারের বিষয়ে নানা ধরনের স্টেপ নিয়েছেন, কিংবা সেগুলো নাকি ভালো হয়েছে। কতটুকু হয়েছে আমার আসলে ওই বিষয়টা অত ডিটেলস জানা নাই। এবার আসি এনসিপির প্রসঙ্গে, আপনাকে আমি রিয়াকশনটা, সেটা হচ্ছে দল হিসেবে তো এনসিপি একটা রিয়াকশন দিতেই পারে, এবং দেওয়াটাই তো স্বাভাবিক। এবং সেটা যে খুব প্লিজিং রিয়াকশন হবে তা তো না। খুব এক ধরনের অধিকার বোধ বাংলা মানে এনসিপি এক ধরনের অধিকার বোধ করে এই এই সরকারের ওপরে এবং এই প্রধান উপদেষ্টার প্রতি। কাজে সেই জায়গাটা থেকে এক ধরনের তো আশাভঙ্গ তাদের হয়েছে অবশ্যই। এই অধিকার বোধ থেকে সেই মিটিংটা ঠিক সেখানে ঠিক খুব সহজ হয় না, জি, ডাইজেস্টিভ নয় আর কি। আমি আমি শেষ করব। ব্যারিস্টার ফুয়াদ, আপনি কি এনসিপির প্রতিক্রিয়া সম্পর্কে এক লাইন বলবেন, যে এই প্রতিক্রিয়াকে আপনি কিভাবে দেখছেন? শুধু এনসিপি না, আরো অনেক রাজনৈতিক দল, জামাত, খেলাফত এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির স্টেটমেন্টও দেখলাম আপনার। আমার কাছে মনে হয় যে মাহমুদ আপা যেমনটা বলেছেন, প্রত্যেক রাজনৈতিক দলের নিজস্ব পজিশনের স্টেটমেন্ট হুম, মোতাবেকই তারা তাদের অবস্থান বলবেন। আমাদের পক্ষ থেকে আমরা যেটা বলেছি যে যে কোনো রাজনৈতিক সংলাপ দেশের জন্য ভালো, যে ফর্মে হোক। একমত হই, দ্বিমত হই, চেহারা দেখাদেখির সম্পর্কটা থাকা উচিত আমাদের সবসময়। এবং জি। চেহারা দেখাদেখির সম্পর্কটা না থাকলে কি হতে পারে সেটা গত 16 বছরে আমরা দেখেছি, বারবার দেখেছি। অতএব আমরা এই ধরনের যে কোনো ডায়ালগকে ওয়েলকাম করি। ওয়েলকাম করছেন। ব্যারিস্টার ফুয়াদ, আমার মনে হয় আমি একটা পয়েন্ট মিস করেছি, এটা একটু আপনার কাছ থেকে জানতে চাই। মানে ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনিও বলছিলেন, আসলেই তো তিনি একজন ক্যারিসমেটিক পার্সোনালিটি, তার সুইট টকার তিনি। তিনি যখন আসলে ওই যে চ্যাথাম হাউসে যেই প্রশ্নোত্তর পর্বের একটা পর্যায়ে তিনি বলছিলেন যে বাংলাদেশের মানুষ টাকার বিনিময়ে ভোট দেয়, টাকা ছাড়া ভোট দেয় না, এই বক্তব্যটা আসলে মানে দেশের বাইরে গিয়ে এমন একটি বক্তব্যকে কিভাবে দেখেন? টাকা ছাড়া বাংলাদেশের মানুষ আমি আপনি ভোট দেই না? মানে লার্জলি মোটা দাগে বলেছেন আর কি, কথা তো সত্য বলেছেন। এখন আহ, আমরা যেটা ভিডিও বক্তব্য দেখেছি, পুরো কনভারসেশনটা আসে নাই। এবং না, আমরা পুরো পুরো কনভারসেশন কনভারসেশনটা দেখেছি, পুরো বক্তব্যটা এসেছে, একদম পুরো আহ, আহ, মানে মানে আমি সঞ্চালকের প্রশ্ন, দর্শকদের প্রশ্ন বা উপস্থিতিদের প্রশ্ন। আমি তো দেখি নাই, আমি অল্প একটু দেখেছি আচ্ছা, আমি মাত্র। দেখেছি। আমি পরেরটা শুনি নাই আর কি। এখন একটা বিষয় হচ্ছে যে এখন এমন একটা যুগে আমরা বাস করছি যে রাষ্ট্রের যে কোনো কনভারসেশন মানে ওপেনলি করবার মতো পরিবেশ থাকতে হবে আর কি। তো সেক্ষেত্রে এইটা এক্স্যাক্টলি মানে টোটাল ভোটার ক্লাসকে বাদ দিয়ে না হলেও ইস্যুটা আকারে ডিল করা যেত কিনা, ডিফারেন্টলি ফেস করা যেত কিনা, সেটা অবশ্যই আপনি আপনি আপনার কাছে চোখে হয়তো পড়েছে, হুম। বলা যেতে পারে। বাট এটা নিয়ে তো আমরা র্যান্ডম কথা বলি আর কি, ব্রিটিশ পলিটিক্স এর হিস্ট্রিতে তো আমরা এই কথা দেখেছি। আহ, জি। আপনি যদি ডিকেন্সের লেখা পড়েন, ওই হুম। লন্ডনের স্লাম গুলোতে আপনার ব্যাপক ভোটার কেনা বেচা হতো, মানুষ শিলিং দিয়ে দিয়ে ভোট কিনতো, এবং এই শিলিং দিয়ে ভোট কেনা কিনে উপলক্ষে খুন খারাপি হয়েছে, এগুলো হয়েছে এক সময়। জি, আমি আমি জি, একটু এক লাইনে মাহমুদ হাবিব, আপনি যদি বলেন। আমি 1 মিনিট এই কথা, আমি এই কথাটা খুবই অপছন্দ করেছি, এবং খোলাখুলি বলি রাজনীতিবিদ হিসেবে এবং ভোটার হিসেবে। কারণ হলো সারা জীবন বেচা বিক্রির একটা অংশ সারা জীবন থাকবে, যেভাবে বললেন ব্যারিস্টার ফুয়াদ, স্লাম এরিয়া হুম। বলুন অন্যান্য জায়গা বলুন, কিন্তু এক কথায় গোটা ভোটকে